কেন ডায়াবেটিস হলে চিনি খেতে মানা করছি, কেন মোটা মানুষের ডায়াবেটিস বেশি হচ্ছে, শুকনা মানুষদের কি ডায়াবেটিস হয় না? আপনার একবার ডায়াবেটিস হয়ে গেলে সেটা কি কোনোভাবে প্রিভেনশন করা পসিবল না? ডায়াবেটিস হলে সারা জীবন ইনসুলিন নিতেই হবে? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি ডক্টর আইরিন চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো খুবই পরিচিত একটা রোগ নিয়ে, যেটা কিনা ছোট থেকে বুড়ো সবাই জানে। দ্যাট ইজ ডায়াবেটিস। ডায়াবেটিস কি? এখানে আমাদের ইনসুলিনের রোলটা কি? আমাদের বডির প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন প্রোডাকশন হয়। এখন ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো রক্তে যখন চিনি বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই চিনি এবং গ্লুকোজগুলো কোষের মধ্যে ঢুকানোই হচ্ছে ইনসুলিনের কাজ, যাতে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে আমাদের ডায়াবেটিসটা না হয়। এটা আবার দেখা যায় প্রোডাকশন হচ্ছে, কিন্তু আপনার সেলের উপরে যে ইনসুলিনের কাজ আছে সেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্সি। তার মানে প্রথমত আমাদের বডিতে যে পরিমাণ ইনসুলিন দরকার সেই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না, দ্বিতীয়ত প্রোডাকশন হচ্ছে কিন্তু সেলের সেন্সিটিভিটি আর আগের মতো নেই। এই জিনিসগুলো বিবেচনা করে ডায়াবেটিসকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এখন টাইপ 1 কি? টাইপ 1টা আপনারা দেখে থাকবেন অনেক বাচ্চাদের ডায়াবেটিস হচ্ছে, ছোট ছোট বাচ্চারা ইনসুলিন নিচ্ছে, টিনেজ বয়সে তারা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছে। তাদের এই ডায়াবেটিসটাকে আমরা একটা অটো ইমিউন ডিজিজের আন্ডারে ফেলেছি। এখন অটো ইমিউন ডিজিজ কি? প্যানক্রিয়াসের যে বিটা সেল থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, সেই স্পেসিফিক বিটা সেলকে গিয়ে আমাদের বডির কিছু খারাপ বা হার্মফুল সেল গিয়ে সেই বিটা সেলগুলোকে ডেস্ট্রয় করে ফেলছে, অ্যাটাক করছে তাদের উপর। মানে বডির নিজের ভালো সেলগুলোর এগেনস্টে কিছু খারাপ সেল প্রোডাকশন হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা বলছি অটো ইমিউন ডিজিজ। তো এটা ট্রিটমেন্ট প্ল্যান কি? আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য লং টার্ম পর্যন্ত আপনাকে ইনসুলিন নিতেই হবে। এটাকে আমরা বলছি টাইপ 1 ডায়াবেটিস। এটার কোনো প্রিভেনশন নেই, আপনাকে লং টার্ম লাইফ টাইম ইনসুলিন নিতে হবে। এখন কথা বলবো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস নিয়ে, যেটা কিনা মোস্ট কমনেস্ট ফর্ম অফ ডায়াবেটিস। বাংলাদেশের যতগুলো ডায়াগনোস ডায়াবেটিক কেস আছে তার মধ্যে দেখা যায় 90 থেকে 95%ই এই টাইপ 2 ডায়াবেটিসের আন্ডারে পড়ে যায়। কেন হচ্ছে? এটা হচ্ছে দুটো কারণে। একটা, আপনার ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, আর একটা হচ্ছে যদি আপনার বডির তুলনায় সাফিসিয়েন্ট পরিমাণ ইনসুলিন প্রোডাকশন না হয়। তো আমাদের যে লিভার সেল, ফ্যাট সেলস, তারপরে আমাদের যে মাসলগুলো আছে, মাসল মাস আছে, সেগুলো ইনসুলিনের প্রতি সেন্সিটিভ না, সেগুলো রেসপন্স করছে না। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো আপনার ব্লাড স্ট্রিম থেকে, মানে রক্ত থেকে চিনি বা গ্লুকোজ মাসেলের মধ্যে প্রবেশ করিয়ে সেটা হচ্ছে আপনার এনার্জি হিসেবে রূপান্তরিত করা, যেটা কিনা আমাদের শক্তি যোগায়। মাসেলের সেই সেন্সিটিভিটি কমে যাওয়ার জন্য ইনসুলিন পাঠাচ্ছে না ব্লাড থেকে গ্লুকোজ বা চিনি আপনার কোষের মধ্যে প্রবেশ করাতে। যখন আপনার বডির ডিমান্ড অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলছে, আপনার সেলগুলো ইনসুলিনের প্রতি কোনো ধরনের রেসপন্সিভনেস দেখাচ্ছে না। প্যানক্রিয়াসের বিটা সেল কি করে? ও আরও বেশি পরিমাণে ইনসুলিন প্রোডাকশন করতে থাকে, চাহিদার তুলনায় অনেক বেশি প্রোডাকশন করতে গিয়ে বিটা সেল ক্লান্ত হয়ে যায়। কেন? রক্ত থেকে চিনি বা গ্লুকোজ কোষের মধ্যে ঢোকাতে পারছে না, এটা নিয়ে সে সেলটা অনেক বেশি এক্সস্টেড হয়ে যায়, বডিতে ইনসুলিন ইনসাফিসিয়েন্টি দেখা দেয়। তো প্রথম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া, আর একটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম্পেনসেট করার জন্য বিটা সেল ওভার ইনসুলিন প্রোডাকশন করতে গিয়ে একটা সময় টায়ার্ড হয়ে ইনসুলিন প্রোডাকশন করা বন্ধ করে দিচ্ছে। টাইপ 2 ডায়াবেটিসটা কাদের বেশি হচ্ছে? ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে, যেমন বাবা মার ছিল বা দাদা দাদির ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক যে জিনটা থাকে সেটা আমরা দেখা যায় জেনেটিক্যালি পেয়ে থাকি, এবং আমাদেরও ডায়াবেটিস হওয়ার একটা আশঙ্কা থাকে। শুধুমাত্র একটা ডায়াবেটিক জিনই যে এটার জন্য রেসপন্সিবল ব্যাপারটা তা না, আরও আদার্স ফ্যাক্টরগুলো কাজ করে এই ডায়াবেটিস হওয়ার জন্য। আদার্স ফ্যাক্টরগুলো কি? আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, হাই কোলেস্টেরল থাকে, তাহলে দেখা যায় যে বয়সের সাথে সাথে আপনার এই ডিজিজগুলোর সাথে রিলেটেড হয়ে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আরও বাড়তে থাকে। আরও যে বিষয়গুলো থাকে, যেমন আপনার লাইফস্টাইল, আপনি খুবই ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ লাইফ লিড করছেন, প্রসেস ফুড, সুগারি ড্রিঙ্কস, প্রচুর পরিমাণে মিষ্টিজাত খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, আপনার যদি আগে থেকে ডায়াবেটিক জিন থেকে থাকে, তাহলে দেখা যায় যে এই জিনিসগুলো আরও অ্যাডিশনাল ফ্যাক্টর হয়ে আপনার ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। এখানে আরও একটা হাই রিস্ক গ্রুপ থাকে, দ্যাট ইজ যাদের জিডিএম ছিল, প্রেগনেন্সি অবস্থায় যেই মায়েদের জিডিএম ছিল, জিডিএমকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। মানে প্রেগনেন্সিতে এসে তার ডায়াবেটিস হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য, আবার চাইল্ড বার্থের পরে, মানে বাবু হয়ে যাওয়ার পরে আবার তার ডায়াবেটিসটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে যে জিনিসটা সেম হচ্ছে তা না। অনেক মায়েদের দেখা যায় এটা পরবর্তীতে জিডিএম থেকে এটা পরবর্তীতে চাইল্ড বার্থের পরেও টাইপ 2 ডায়াবেটিসে রূপান্তরিত হয়ে যায়। আফটার ডেলিভারি সেরকম ডায়েটের প্রতি লক্ষ্য রাখছে না, প্রেগনেন্সিতে যে পরিমাণ ওয়েট গেন হয়েছিল সেটার প্রতি তারা লক্ষ্য রাখছে না। দেখা পরবর্তীতে যদি তাদের আরও বেশি ওয়েট গেন হয় এবং তাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যদি অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেই মাদারগুলো রিস্ক জোনে, হাই রিস্ক জোনে পড়ে যায় টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। এথনিসিটির একটা ব্যাপার আছে, যদিও এটা খুব রেয়ার, মানে 5 to 10% আমরা এথনিসিটির ব্যাপারটা ধরি। সাউথ এশিয়ান পিপল যারা আছে, ল্যাটিন আমেরিকান যারা থাকে, সাইন সিমটম সবগুলারই মোরালেস সেমই থাকে, এক্সেপ্ট টাইপ 1 ডায়াবেটিসে একটা আনএক্সপ্লেন ওয়েট লস থাকে। এই ডায়াবেটিস রোগীগুলোর হুট করে দেখবেন ওজন অনেক হ্রাস পেয়ে যাচ্ছে। ধরেন আপনি কখনোই ডায়াবেটিস পরীক্ষা
পরীক্ষা করার নাই। আপনার যদি লক্ষণগুলো দেখেন তাহলে ইমিডিয়েটলি নিজের একটা ডায়াবেটিস পরীক্ষা করেন। কী লক্ষণ? একটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তারপরে আপনার সারাদিন অনেক বেশি তৃষ্ণার্ত মনে হচ্ছে, আরও বেশি আপনার গলা শুকিয়ে যাচ্ছে, বা আপনার ফ্রিকোয়েন্টলি ইউরিনেশন হচ্ছে, এখন আপনার 8-10 বার হয়ে যাচ্ছে। নর্মালি মানুষের যে 4 থেকে 5 বার হচ্ছে, সেটার জায়গায় আপনার 8-10 বার কিন্তু একটা অ্যালার্মিং সাইন। চোখে ঝাপসা দেখেন, তারপরে আপনার কোথাও একটা কেটে গেলেও সেটার হিল হতে অনেক সময় লাগতেছে আপনার, যেটা কিনা খুব দ্রুত হিল হয়ে যাওয়ার কথা। হিলিং প্রসেস খুব ডিলে হচ্ছে। আপনার হাতে পায়ের দিকে একটু ব্যথা অনুভূত হওয়া, মাঝে মাঝে আবার অসারত ফিল হওয়া, আবার একটা ঝিঝি ধরা, হাত পায়ে অসারত ফিল হওয়া বা ঝিঝি ধরা, এগুলোকে আমরা ফেলছি ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে। ও কিছু টার্গেটেড অর্গানগুলোকে গিয়ে অ্যাটাক করে। এই টার্গেটেড অর্গানগুলো হচ্ছে আপনার হার্ট, তারপরে আপনার কিডনি, আপনার ব্লাড ভেসেল মানে হচ্ছে রক্তনালী, তারপরে হচ্ছে আপনার নার্ভ, ঠিক আছে, আপনার চোখ, যেটাকে বলি আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। চোখে আক্রান্ত হলে আপনার গ্লুকোমা হতে পারে, তারপরে আপনার ক্যাটারাক্ট হতে পারে, অনেক কিছু আছে আর কি। এগুলো আর কি কমপ্লিকেশনসের মধ্যে পড়ছে, এত আলোচনার আসলে নাই। এগুলো পরের স্টেজ। আপনার যদি ডায়াবেটিস হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই কমপ্লিকেশনসগুলো দেখা দিতে পারে। হয় যে আপনি লক্ষণগুলো দেখে বুঝতে পারছেন যে না, আপনার মনে হয় ডায়াবেটিস হতে পারে, তাহলে আপনি একটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ করাই ফেলবেন। খুবই এনশোর হওয়ার জন্য আমরা যে স্ট্যান্ডার্ড একটা মেথড ফলো করি, দ্যাট ইজ ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। হ্যাঁ, তো আপনি একটা ওজিটিটি করাই ফেলতে পারেন। সেটা হচ্ছে হসপিটালে গেলে তারা নিয়ম বলে দেবে, এটা একটা নিয়ম আছে ওজিটিটি করার। এটা খালি পেটে যেতে হয়, আরও অনেক কিছু আছে, ফাস্টিংটাও খালি পেটে গিয়ে দিতে হয়। এরপরে আরও আছে HbA1c। এখন ডায়াবেটিস পরীক্ষা করালেন, আপনার নর্মাল আসলো, কিন্তু আপনার জানার ইচ্ছা যে বিগত 2-3 মাসে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কেমন ছিল, স্যার আপনার শরীরে গ্লুকোজের পিকটা কেমন ছিল, সেটা কিন্তু এই HbA1c নির্দেশ করবে। যদি সেটা 6.5%-এর বেশি থাকে, দেন ইউ আর ইন প্রি ডায়াবেটিক স্টেজ। যদি প্রি ডায়াবেটিক কি, যাদের গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে আপনার নর্মালের থেকে হাই থাকে, কিন্তু আবার এতটাও হাই না যাকে আমি ডায়াবেটিক বলবো, কিন্তু তারা হাই রিস্ক জোনে থাকে, কারণ তাদের নর্মালের থেকে মাত্রাটা একটু বেশি আসে। ডায়াবেটিসের নানাবিধ ট্রিটমেন্ট আছে। আপনি ওরালি ড্রাগ খেতে পারেন, ইনসুলিন নিতে পারেন। এখন আপনার কি টাইপের ডায়াবেটিস হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ডাক্তার আপনাকে সেই ধরনের ওষুধ দিবেন। আপনার ইনসুলিনই প্রোডাকশন হয় না, তাহলে তো আপনার ইনসুলিন না নেওয়া ছাড়া কাজ নাই। যেটা আমি প্রথমে প্রশ্ন করেছিলাম যে সবাইকে ইনসুলিন নিতেই হবে কিনা, না, সবাইকে ইনসুলিন নিতে হয় না। যার ইনসুলিন প্রোডাকশনই হচ্ছে না, তাকে তো ইনসুলিন নিতেই হবে, আজীবন নিতে হবে, তার তো আর কোনো ওয়ে নাই। আর ধরেন যার সেন্সিটিভিটি কমে গেছে, যে সেলগুলার সেন্সিটিভিটি কমে গেছে ইনসুলিনের প্রতি, সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমরা কোনো একটা ড্রাগ দিতে পারি। ইনসুলিন প্রোডাকশন হতো কিন্তু কমে গেছে, সেই প্রোডাকশনটা বাড়ানোর জন্য আমরা একটা ওষুধ দিতে পারি মুখে, কিন্তু আপনার ইনসুলিন প্রোডাকশনই হয় না, আপনার ইনসুলিনই নাই, তাহলে তো আপনাকে ইনসুলিন নিতে হবে বাহির থেকে, যেটা আমরা ইনজেক্টেবল ফর্মে নিই, চামড়ার নিচে নিই, ঠিক আছে। তো যে ইনসুলিনটা আমরা চামড়ার নিচে নিচ্ছি। এছাড়াও আপনি যেটা করতে পারেন, আপনার লাইফস্টাইলটা আপনি একটু চেঞ্জ করে ফেললেন, যে না রেগুলার আপনি স্মার্ট ওয়াচের মধ্যে আমরা কত স্টেপ দিচ্ছি সেটা একটু দেখা যাবে। 10,000 স্টেপ কমপ্লিট করলেই হলো, বাসার মধ্যেই হাঁটেন না, তাতে তো কোনো সমস্যা নেই। আপনার টার্গেট থাকলো আপনার 10,000 স্টেপস কমপ্লিট হওয়া, বা আপনি 30 থেকে 40 মিনিট হাঁটলেন। ট্রেডমিল কেনার দরকার নেই, ট্রেডমিলে আপনি কেন টাকা নষ্ট করবেন, দরকার নেই, বাসায় হাঁটেন না, ট্রেডমিলে হাঁটাও যায়, বাসার নর্মাল হাঁটাও তাই। এই কি ট্রেডমিলের হিসাবটা থাকতেছে, আপনার বাসায়ও আপনি স্মার্ট ওয়াচ পরে হাঁটলেও ওইটারও হিসাব থাকবে, একই কথা, টাকা নষ্ট করার দরকার নেই। আপনি যদি ওয়েট ম্যানেজমেন্ট করেন, ওয়েট ম্যানেজমেন্ট বলতে আপনি আপনার যা ওয়েট তার থেকে যদি 5 to 10% ওয়েটও কমাতে পারেন, সেটাও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হেল্প করবে। আপনার বিএমআইটা হিসাব করে আপনি আপনার ওয়েটটা একটু কন্ট্রোলে করে রাখতে পারলে, আমি আজকে বিএমআই নিয়ে কথা বলবো ভাবছিলাম, কিন্তু আমার ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। বিএমআই নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও বানাবো, সেখানে আপনারা যে কেউ নিজেদের বিএমআই ইজিলি হিসাব করতে পারবেন। আপনাদের হাইট অনুযায়ী আপনার ওয়েট কত থাকা দরকার, সেই অনুযায়ী আপনি আপনাদের নিজেদের বিএমআই নিজেরাই হিসাব করতে পারবেন। কার্বোহাইড্রেটের সাথে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভেজিটেবল, ফ্রুটস খেলেন, এমন না জাস্ট ভাত দিয়ে পেট ভরাই ফেললেন। আপনি অন্যান্য জিনিসগুলো একটা ব্যালেন্স ওয়েতে খেলেন, একসাথে সমস্যা, নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো আসলে কেন হয়? ওষুধ খাওয়ার কন্ট্রোল থাকছে না, কারণ ওই যে ওয়েট কমাচ্ছেন না, আপনি একটা হেলদি লাইফস্টাইলে নাই বা একটা হেলদি ডায়েটের মধ্যে নাই। সবগুলোই হচ্ছে আপনার নিজের হাতে। এই হচ্ছে টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসা, তারপরে কী ইনভেস্টিগেশন করা যায় এবং কী মডিফায়েবল ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে কথাবার্তা। আপনি যে এন্ডোক্রাইনোলজিস্টকে দেখাবেন, সেই আপনাকে সুন্দর একটা ডায়েট প্ল্যান দিবে। আপনি ওই ডায়েট প্ল্যান অনুযায়ী খাবার খেলেই কিন্তু আর ডায়াবেটিসের জন্য আলাদা করে আপনার ডায়েট প্ল্যান করতে হয় না। টাইপ 2 ডায়াবেটিসের যে কমপ্লিকেশনসগুলো হয় সেগুলো খুব বিশদ আলোচনা করলাম না, কারণ সেগুলো এক একটা ডিজিজ, আপনার যেই অর্গানগুলোকে গিয়ে চিনি আক্রমণ করতেছে, ডায়াবেটিস আক্রমণ করতেছে, সেগুলো আলাদাভাবে এক একটা ডিজিজ। এখন সেই ডিজিজগুলো আলাদাভাবে আলোচনা করতে গেলে আরও একটা অন্য ভিডিও লাগবে। ডায়াবেটিসের রোগী যতটা না ওষুধে ভালো থাকবে, তার থেকে বেশি ভালো থাকবে নিজের লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে। এই ছিল আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি কোন ধরনের ভিডিও বানালে আপনাদের জন্য হেল্পফুল হয় সেটাও আমাকে জানাবেন। আপনাদের বাসায় ডায়াবেটিসের রোগে আক্রান্ত কেউ থাকলে অবশ্যই তাকে এই ব্যাপারগুলো বুঝাবেন, কারণ বয়স্ক মানুষ অনেকেই ব্যাপারগুলো বোঝে না। যারা বোঝে তারা তো ঠিকই নিয়মমাফিক জীবনযাপন করার চেষ্টা করে, কিন্তু যারা বোঝে না তাদেরকে বোঝানোর দায়িত্ব একজন সচেতন ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই বাই। হার্ট অ্যাটাক করবে, স্ট্রোক করতে পারে, চোখের মধ্যে গ্লুকোমা হতে পারে, ক্যাটারাক্ট হতে পারে। এই ব্যান্ডটা আনছিলাম পরার জন্য। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে হার্ট, আইস, কিডনি, ব্লাড ভেসেলস, নার্ভ সব যাবে। কি নিয়ে বাঁচবা? পা কেটে ফেলতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে পা কেটে ফেলা দিতে হবে। সময় থাকতে শরীরের যত্ন নাও, ডায়াবেটিস কন্ট্রোল করো, বুঝছো? পরে ডাক্তারের কাছে এসে লাভ নেই। আমি তো ওষুধই দিমু, আমার কামই তো ওষুধ দেওয়া।
এখন বলতেছি, এখন শোনো, শুন না, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে আনো। খা না, খাইতে বলাও হয়েছে, মানাও করা হয়েছে, খা না। আমার ভিডিওটা যদি দেখে থাকো, মুখে লাগাম লাগাও। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখো। সকালে 2টা রুটি, রাতে 2টা রুটি, 1 পিস ডিম অথবা 1 পিস মাছ অথবা 1 পিস মাংস, ঠিক আছে? এর মধ্যে মাঝখানে 1-2টা ফল। আবার আম খাইও না, 2টা আম খাইয়া বসে থাকলে কোনো লাভ নাই, বুঝছো? পেয়ারা খাবা, আমড়া খাবা, জাম্বুরা খাবা, ডাব খাইতে পারো, কলা নো, নোপ নোপ নোপ। চা চিনি ছাড়াই স্বাদের, কফি চিনি ছাড়াই স্বাদের, চিনি বাদ দিয়ে খাও। মধু খাইতে যাও না, মধু যা চিনি হতাই, মধুর মধ্যে কিছু নাই, ঘুরে ফিরা চিনি সব। 1 কাপ ভাত খাও, মইরা যাবা না, বাইচা থাকবা বেশি দিন, আল্লাহ হায়াত দিলে। ডায়েটের পার্টটা একটু ফানি ওয়েতে করে ট্রাই করেছি, জানি না কতটুকু ফানি ওয়েতে হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। দিনের ম্যাক্সিমাম সময় দেখা যায় আপনার অবসাদ বা অবসন্ন লাগছে, কিছু করতে ইচ্ছা করতেছে না, যেটা কিনা আমারও হয়, কিন্তু আমি ডায়াবেটিক না। যাই হোক, দিনের বেশিরভাগ সময় আপনার অবসাদ বা অভ্যাস হয় না। কি অবস্থা, বাংলা নাম ভুলে গেছি। বৃহদান্ত্র, লিভ কি টাইপ ওয়ানে।